হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের লুসিয়েন্ট থেকে ক্লাস করাবো পলিটির। আজকে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার করাবো লুসিয়েন্টের প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এক্সামে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই অবশ্যই তোমরা ক্লাসটা সম্পূর্ণ করবে, তোমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু কাজে লাগবে। যে 2 নম্বর চ্যাপ্টারটা হবে তোমাদের আজ ভারতীয় সংবিধানের গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তোমাদের লুসিয়েন্টের যে অবজেক্টিভ জেনারেলের যে বইটা আছে এবং তোমাদের ডেসক্রিপটিভ যে বইটা আছে, এই দুটো বই কম্বাইন করে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে সম্পূর্ণ বাংলাতে, সাথে ইংলিশগুলো থাকছে তোমাদের প্র্যাকটিস করতে যাতে সুবিধা হয়। ওকে, তা তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, তোমাদের এমসিকিউ কোশ্চেন যেগুলো আছে লুসিয়েন্টের অবজেক্টিভ বইটাতে, সেইগুলো সমস্তটাই করাবো, সাথে তোমাদের ডেসক্রিপটিভ ইনফরমেশনটাও দেবো, যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন যেন তোমাদের আনসার করতে সুবিধা হয়। ওকে, তোমাদের আগের দিন ভারতীয় সংবিধানের উন্নয়ন চ্যাপ্টারটা হয়ে গেছে, আজকে তোমাদের এটা গণপরিষদটা হবে। ওকে, বোঝা গেল। তোমাদের আরেকটা কথা বলে রাখবো, যারা লুসিয়েন্টের হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, বায়োলজি, কম্পিউটার এই ক্লাসগুলো যারা করোনি এখনও পর্যন্ত, অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করবে। তোমাদের এই ক্লাসগুলো কমপ্লিট করে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, বা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নাও, ওখানে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবে না। ওকে, চলো তাহলে শুরু করি আজকে গণপরিষদ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ওকে, দেখো আগের দিন তোমাদের আমি যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম লুসেন্টের, সেটা হচ্ছে কনস্টিটিউশন ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, মানে সংবিধান যে উন্নয়নটা যেখানে হচ্ছে, কীভাবে সংবিধান তৈরি হওয়ার আগের ঘটনাটা তোমাদের আগের দিন চ্যাপ্টারে করানো হয়েছে। তারপর কি হচ্ছে না, গণপরিষদ গঠনের কথা উঠে আসছে। কেন গণপরিষদ গঠনের কথা উঠে আসছে, কেন গণপরিষদকে নিয়ে কাজ করা হলো, সেই বিষয়টা আজকে আমরা পড়বো। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আগের দিন ক্লাসটা যারা করোনি করে নেবে, তারপরে এই ক্লাসটা করো, আরও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে আজকে যেটা পড়বো আমরা গণপরিষদ। অ্যাকচুয়ালি গণপরিষদ কি? গণপরিষদ হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করবে। মানে এই গণপরিষদই হচ্ছে দেশের সংবিধানটাকে রচনা করবে। তারা নিজেদের মতো করে বসে রচনা করবে না। গণপরিষদ হলো জনগণের নির্বাচিত একটা প্রতিনিধি হবে, মানে জনগণ নির্বাচিত করে দেবে যে এই ব্যক্তিগুলোকে ভোট দিয়ে তাদেরকে জেতাবে, তারা হচ্ছে একটা গ্রুপে বসবে এবং বসে কি করবে না, সংবিধান রচনা করবে। তাই গণপরিষদ হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধানকে রচনা করবে। এটাই হচ্ছে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আশা করি সোজাভাবে বুঝতে পেরেছো বিষয়টা। এইটা হচ্ছে গণপরিষদ। এবার আমাদের সিকোয়েন্সটা জানতে হবে যে গণপরিষদ গঠনটা হচ্ছে কবে। চলো আমরা সেইগুলো জেনে নিই এক এক করে। ওকে, দেখো প্রথমেই জানবো গণপরিষদের ধারণাটি প্রথম প্রস্তাব হয়েছিল হচ্ছে 1934 সালে। কত সালে? 1934 সালে। এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, 1934 সালে হচ্ছে প্রথম প্রস্তাব হচ্ছে দেয়া হয়েছে। ওকে, গণপরিষদের কথা বলছি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। এবার প্রশ্ন হচ্ছে 1947 সালে যে দেশ স্বাধীন হয়, তাহলে দেশ স্বাধীনের অনেক আগেই কিন্তু এই গণপরিষদ গঠনের কথা কিন্তু উঠেছিল। প্রথম তোলা হয়েছিল এই 1934 সালে। এই 1934 সালে গণপরিষদে প্রথম ধারণা প্রস্তাব করা হয়। ওকে, কে করেছিল? এম.এন. রায়। ওকে, পুরো নাম হচ্ছে মাধবেন্দ্রনাথ রায়। ওকে, মাধবেন্দ্রনাথ রায়ের শর্ট নাম হচ্ছে এম.এন. রায়। এনার সম্পূর্ণ নামটাও কিন্তু জেনে রাখবে। ওকে, বোঝা গেল। তাহলে প্রথম গণপরিষদের ধারণা প্রস্তাব করা হচ্ছে 1934 সালে। কে করছে? এম.এন. রায় করছে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার দেখো নেক্সট, দাবিটি 1935 সালে কংগ্রেস পার্টি সরকারি দাবি হিসাবে গ্রহণ করেছিল। ওকে, মানে এই যে দাবিটা ছিল যে কংগ্রেস যে প্রথম গণপরিষদের কথা তুলে ধরলো যে গণপরিষদ গঠন করা হবে, তা সেই দাবিটা 1935 সালে গিয়ে কংগ্রেস পার্টি সেই সরকারি দাবি হিসাবে গ্রহণ করেছিল। বোঝা যাচ্ছে? প্রথম ধারণা হচ্ছে 1934 সালে, এই দাবিটা যে তোলা হলো গণপরিষদে 1934 সালে এম.এন. রায় দ্বারা। তারপর সেই দাবিটা 1935 সালে গিয়ে কংগ্রেস পার্টি সরকারি দাবি হিসাবে গ্রহণ করেছিল। এটা ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ব্রিটিশরা 1934 সালে আগস্টের প্রস্তাবে এটি গ্রহণ করে। সেই সময় যেহেতু ব্রিটিশরা দেশ শাসন করছে, তাই ব্রিটিশরা 1940 সালে গিয়ে আগস্ট বলে একটা প্রস্তাব হয়েছিল, 1940 সালে আগস্ট প্রস্তাব, সেইখানে এইটা গ্রহণ করেছিল গণপরিষদের কথাটা। এর আগে কিন্তু গ্রহণ করেনি। তাহলে দেখো 1934 সালে প্রথম ধারণাটা প্রস্তাব করা হলো, কংগ্রেস পার্টি সেই দাবিটা সরকারি দাবি হিসাবে গ্রহণ করলো 1935-এ গিয়ে, সেই 1940-এ গিয়ে আগস্ট প্রস্তাবে গিয়ে ব্রিটিশরা সেটা গ্রহণ করলো। তাহলে কতদিন পর যে গ্রহণ করছে দেখো এই গণপরিষদের ঘটনাটা। 1934 সালে ঘটনাটা তোমার প্রস্তাব করা হয়েছে, 1940-এ ব্রিটিশরা সেটা গ্রহণ করছে। বোঝা গেল? নেক্সট দেখো, 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে 1940-এ তোমার প্রস্তাবটা গ্রহণ করেছে ব্রিটিশরা,
আবার তার 6 বছর পরে 1946 সালে গিয়ে ক্যাবিনেট মিশন যে পরিকল্পনাটা ছিল, আগের দিন তোমাদের আমি পড়িয়েছিলাম, সেই ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গণপরিষদ গঠন করতে গেলে আমি কি বললাম, নির্বাচন লাগবে। একটু আগেই তোমাদের গণপরিষদ সম্পর্কে আমি বললাম যে একটা জনগণ একটা প্রতিনিধি নির্বাচন করবে, তারা বসে হচ্ছে তোমার একটা গ্রুপ হবে, সেই গ্রুপে হচ্ছে সংবিধান রচনা করবে। তার জন্য নির্বাচনটা দরকার, তাই গণপরিষদ গঠনের জন্য একটা নির্বাচন দরকার। তাহলে সেই নির্বাচনটাই ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে হয়েছিল 1946 সালে। তাহলে সিকোয়েন্সটা তোমরা বুঝতে পারছো। 34-এ তোমার প্রস্তাব পাস হলো, 35-এ গিয়ে কংগ্রেস পার্টি সরকারি দাবি হিসাবে গ্রহণ করলো, 1940-এ ব্রিটিশরা সেই প্রস্তাবটাকে অ্যাকসেপ্ট করলো। তারপর 1946-এ গিয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্যাবিনেট মিশন দ্বারা, যেখানে হচ্ছে বলা হবে যে গণপরিষদ গঠন করা হবে। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো, এই অ্যাসেম্বলির সদস্যরা মানে গণপরিষদের কথা বলা হচ্ছে এখানে পরোক্ষভাবে নির্বাচিত হবে, প্রত্যক্ষভাবে নয়। অর্থাৎ প্রাদেশিক পরিষদের সদস্যরা আনুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটের পদ্ধতিতে কিন্তু নির্বাচন হবে। তাহলে ভোটদান পদ্ধতির মাধ্যমে, একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমেই কিন্তু এই গণপরিষদ কিন্তু গঠন করা হবে অ্যাসেম্বলিটা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট আরেকটা জিনিস জেনে রাখবে, স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার উদ্দেশ্য গণপরিষদ গঠিত হয়েছিল। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে গণপরিষদ কেন অ্যাকচুয়ালি গঠন করা হলো, স্বাধীন ভারতের জন্য। ওকে, ভারতও স্বাধীনতা লাভ করছে 1947-এ গিয়ে। তাহলে দেশ যদি স্বাধীন হয়, তাহলে নিজস্ব তার রাষ্ট্রের একটা আইন দরকার, নিজস্ব প্রশাসন দরকার, নিজস্ব নিয়ম কানুন দরকার। সেই নিয়মগুলোতে এতদিন ব্রিটিশদের ছিল। তাহলে ব্রিটিশদের নিয়ম নিয়ে তোমরা যদি কোনো দেশ ডোমিনেন্ট হয়ে যায়, মানে স্বাধীনতা পেয়ে যায়, তাহলে অন্যের জিনিস নিয়ে চললে হবে না, নিজের জিনিসটা প্রয়োজন আছে। তাই নিজের জিনিস যেহেতু প্রয়োজন, নিজের দেশে স্বাধীনতা অর্জন করলেই হবে না, তার নিজস্ব সংবিধান রচনা করতে হবে, প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে। সেই সমস্ত করার জন্যই কিন্তু এই গণপরিষদ গঠন করা হয়েছিল। কেননা সংবিধানটাই গণপরিষদ দ্বারা হচ্ছে লিখিত হবে, তারপর সেটা পাবলিশ হবে, তারপর আমাদের দেশের সংবিধান রচনা হয়েছে। তো এই যে জিনিসটা, তাহলে গণপরিষদ কেন গঠন হয়েছে না, স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার জন্য, কনস্টিটিউশন রচনা করার জন্যই কিন্তু এই গণপরিষদ গঠন করা হয়েছিল একক হস্তান্তরযোগ্য ভোটের পদ্ধতিতে। তাহলে কখন হচ্ছে তোমার গণপরিষদ প্রস্তাবটা তোলা হলো, কি সিকোয়েন্স অনুযায়ী পরপর ঘটনাটা ঘটলো, বিষয়টা তোমরা আশা করি ছোট্ট করে বুঝতে পেরেছো, আশা করি। আর কেন গণপরিষদ গঠন করা হয়েছিল সেটাও তোমরা বুঝলে। ওকে, চলো আমরা তাহলে এবার নেক্সট বিষয়টা বুঝে নিই। আগে আমরা ডেসক্রিপটিভটা একটু বুঝে নেব। ওকে, এই জায়গাটা তোমরা লুসেন্টে পাবে না। ওকে, আমি তোমাদের একটু বলে রাখছি, এটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমাদের দিচ্ছি, যাতে তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারো। সিকোয়েন্সটা না বুঝতে পারলে তোমাদের পড়ার মধ্যে গ্যাপ তৈরি হবে, যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের আমি সিকোয়েন্সটা যাতে তোমাদের ঠিক থাকে, তাই তোমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন আমি লুসেন্ট ছাড়াও দিয়ে দিই। সিকোয়েন্সটা তোমরা যদি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে, তাহলে তোমাদের কোশ্চেনের আনসারগুলো দিতে কিন্তু সুবিধা হবে। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই পরবর্তীতে। এবার আমরা জানবো ভারতের সংবিধান গঠনের সময়রেখা। ভারতের সংবিধান গঠনের ক্ষেত্রে কিন্তু টাইমলাইন বা সময়রেখা রয়েছে, তাই সেই সময়গুলো সিকোয়েন্স অনুযায়ী তোমাদের জানতে হবে। এই জায়গাটা লুসিয়েন্টে খুব একটা ভালো করে দেওয়া নেই, তাই তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করছে। আর এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম এখান থেকে 100% প্রশ্ন আসে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের মিস করলে চলবে না। এই জায়গাটা মিস করলে তোমাদের দুটো লস হবে। এক নম্বর হচ্ছে তোমরা এক্সামে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। ওকে, 2 নম্বর হচ্ছে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে না। ওকে, ভারতের সংবিধান গঠনের সময়রেখাটা তাই তোমাদের বুঝতে হবে। চলো আমরা একটা একটা করে সেগুলো জেনে নিই। ওকে, প্রথমেই দেখব 9ই ডিসেম্বর 1946-এ। তাহলে গণপরিষদ গঠন হচ্ছে কবে, 1946 সালে। ওকে, অনেকে এবার এই জায়গাটা কনফিউজ করে ভুল করে ফেলে, যে স্যার একটু আগে যে বললো যে 1934 সালের কথাটা, অনেকে গণপরিষদ গঠন বলতে এক চান্সে তারা টিক দিয়ে দেয় 1934 সালে। না, 1934 সালে তো আমি কি বললাম, প্রথম প্রস্তাবটা পাস করেছিল MN রায়, মাধবেন্দ্র রায়, কিন্তু 1934 সালে তো আর সেটা গঠন হয়ে যায়নি। তো আমি তোমাদের সিকোয়েন্সে সেটা দেখালাম যে গঠনটা হলো কি করে, কোন প্রসেসের মাধ্যমে গঠনটা হলো, সেটা আমরা দেখিয়ে দিয়ে এলাম। তাহলে সেইটা ভালো করে কিন্তু মাথায় রাখবে। গঠনটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোটের মাধ্যমে যে 1946 সালে, কত তারিখে, 9ই ডিসেম্বর। তোমাদের সালের সাথে সাথে ডেটটাও মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গণপরিষদ গঠন হয়েছিল 1946-এর 9ই ডিসেম্বর, একটি পৃথক রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ সভা বয়কট করার পর। ওকে, মুসলিম লীগটা প্রথমে তো একসাথে তোমার পৃথক রাষ্ট্রের দাবি নিয়েছিল, তাই এই পৃথক রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ সভা যখন বয়কট করা হয়, তারপর কিন্তু গণপরিষদ গঠনের কথা বলা হয়ে থাকে। ওকে, তাহলে 1946 9ই ডিসেম্বর গণপরিষদ গঠন হলো। ওকে, বোঝা গেল। নেক্সট আরেকটা ইনফরমেশন দেখো, 11ই ডিসেম্বর 1946-এ, পরপর সিকোয়েন্সটা আমরা দেখবো সময়রেখাটা। ওকে, ভালো করে কিন্তু বুঝবে। 11ই ডিসেম্বর 1946-এ কী হচ্ছে না, রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছে। কে নিযুক্ত হচ্ছে রাষ্ট্রপতি? রাজেন্দ্র প্রসাদ। ওকে, ভাইস চেয়ারম্যান কে নিযুক্ত হচ্ছে? এগুলো কিসের বলো তো? এগুলো হচ্ছে গণপরিষদের কথা বলা হচ্ছে। গণপরিষদের তোমার প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। ভালো করে ব্যাপারটা বুঝবে। ভাইস প্রেসিডেন্ট কে ছিল? হরেন্দ্র কুমার মুখার্জি। ভালো করে নামটা মনে রাখবে। এবং সাংবিধানিক আইনি উপদেষ্টা ছিল BN রাও। ওকে, তাহলে এনাদের নামগুলো কিন্তু এক্সামে প্রশ্ন দেয়। তাহলে এই যে তোমার গণপরিষদ গঠন হচ্ছে,
9ই ডিসেম্বর 1946-এ। 11ই ডিসেম্বর গিয়ে সেখানে কিন্তু রাষ্ট্রপতি নিযুক্ত হচ্ছে গণপরিষদের রাজেন্দ্র প্রসাদ, ভাইস চেয়ারম্যান নিযুক্ত হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি, আর সাংবিধানিক আইনি উপদেষ্টা মানে আইনি পরামর্শ দেবে হচ্ছে BN রাও। ওকে, এবার এখানে একটা জিনিস তোমাদের এক্সট্রা করে জেনে রাখতে হবে। কি জেনে রাখতে হবে? প্রাথমিকভাবে সদস্য সংখ্যা ছিল, এই যে গণপরিষদটা গঠন হয়েছিল সেখানে হচ্ছে 389। এই জায়গাটা ভালো করে বুঝবে, অনেকের মধ্যে কনফিউজ রয়েছে এই জায়গাটা। প্রাথমিকভাবে বলেছি আমি সদস্য সংখ্যা ছিল 389, ভালো করে বুঝবে। 1947 সালে গিয়ে দেশটা ভাগ হচ্ছে, ভালো করে বুঝবে। তো এখানে ঘটনাটা কত সালে ভালো করে দেখো, 1946 সালের ঘটনা। দেশ ভাগ হচ্ছে 1947 সালে গিয়ে, তার মানে যখন দেশ ভাগ হচ্ছে 1947 সালে গিয়ে, কিন্তু আমরা ঘটনাটা পড়ছি 1946 সালে যখন গণপরিষদ গঠন হচ্ছে, তাহলে দেশ ভাগের আগের ঘটনা পড়ছি, তার মানে তখন দেশ তো ভাগ হয়নি। পাকিস্তান, বাংলাদেশ, ভারত এইগুলো যেগুলো যে ভাগ হয়ে গিয়েছিল তা সেগুলো তো এক জায়গায় ছিল, তখন সদস্য সংখ্যা ছিল 389, ভালো করে বুঝবে। দেশ ভাগের পর কিছু সদস্য পাকিস্তানে চলে যায়, তার জন্য সেই সদস্য সংখ্যাটা কমে যায়, কমে গিয়ে কত হয় 299 নেমে আসে। এই জায়গাটা থেকে প্রশ্ন এক্সামে বারবার দিয়ে থাকে, আর অপশানগুলো বিভিন্নভাবে দেয়। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখলে তবে তোমরা এই আনসারটা সঠিকভাবে দিতে পারবে। 1946 সালে যখন গণপরিষদ গঠন হয়েছিল, যেই সময় নির্বাচনটা হয়েছিল, তখন সদস্য সংখ্যা ছিল 389। ওকে, তারপর যখন দেশভাগ হয়ে যায় 1947 সালে গিয়ে, তখন কিন্তু তোমার কিছু সংখ্যক লোক পাকিস্তানে চলে গিয়েছিল, ভারতের মধ্যে তখন সদস্য সংখ্যা রয়ে গিয়েছিল 299। এইটা হচ্ছে গণপরিষদের সদস্য সংখ্যা হলো। ওকে, বোঝা যাচ্ছে বিষয়টা? এই যে 299টাকে যদি আমি ভাগ করি, তার মধ্যে 229 জন ছিল হচ্ছে ব্রিটিশ প্রদেশ থেকে, আর 70 জন ছিল হচ্ছে রাজ্য থেকে মনোনীত। তাই এই জায়গাটা থেকে জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে দেয়, আর এই জায়গাটা ভুল বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু করে থাকে। তো এই জায়গাটা আশা করি তোমাদের আজকের পর আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো তাহলে 9ই ডিসেম্বর 1946-এ গণপরিষদ গঠন হলো, 11ই ডিসেম্বর 1946-এ রাষ্ট্রপতি, ভাইস চেয়ারম্যান, আইনি উপদেষ্টা এরা নিযুক্ত হলো। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। নেক্সট হচ্ছে আমরা কিছু ইনফরমেশান দেখে নেবো। এই যে সচ্চিদানন্দ সিনহা নামটা শুনেছো তোমরা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ইনি গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিল। এই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান কে ছিল? অস্থায়ী চেয়ারম্যান ছিল হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। ওকে, টেম্পোরারি চেয়ারম্যান, বোঝা গেল। পরে কি হচ্ছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। তাহলে রাজেন্দ্র প্রসাদ পরে কিন্তু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল, প্রেসিডেন্ট। তাহলে প্রথমে রাষ্ট্রপতি ডাইরেক্ট নিযুক্ত হয়নি, প্রথমে সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিল, পরে গিয়ে হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে এই যে 1946-এর 11ই ডিসেম্বর। ওকে, তাহলে এই জায়গাটা বোঝো ভালো করে যে 9ই ডিসেম্বর 1946-এর গণপরিষদ তো গঠন হলো, কিন্তু গঠন হলে তো কাউকে একজন তো চেয়ারম্যান রাখতে হবে, তখন সেই সময় অস্থায়ী চেয়ারম্যান হিসেবে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে রাখা হয়েছিল। বোঝা গেল? 11ই ডিসেম্বর গিয়ে তোমার রাজেন্দ্র প্রসাদকে তোমার পার্মানেন্ট রাষ্ট্রপতি নিযুক্ত করা হলো। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। এবং সহসভাপতি মানে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করা হলো কাকে না, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়কে। সাংবিধানিক আইনি উপদেষ্টা হলো BN রাও। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে যেটা জেনে রাখা দরকার, যে টেম্পোরারি চেয়ারম্যান মানে অস্থায়ী চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছিল? সচ্চিদানন্দ সিনহা। পরে 11ই ডিসেম্বর 1946-এ গিয়ে পার্মানেন্ট রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচিত হলো কে? তোমার হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। বোঝা যাচ্ছে বিষয়টা? চলো আমরা নেক্সট ইনফরমেশানটা জেনে নেব। নেক্সট হচ্ছে 13ই ডিসেম্বর 1946 সালের ঘটনাটা। 11 ডিসেম্বর পড়লাম, 12 তারিখ গেল, এবার 13 তারিখে তোমার 1946 সালের ঘটনাটা দেখো। জওহরলাল নেহরু দ্বারা একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, উদ্দেশ্যমূলক প্রস্তাব মানে অবজেক্টিভ রিসলিউশন। এই অবজেক্টিভ রিসলিউশন অর্থাৎ উদ্দেশ্যমূলক প্রস্তাবের কথা কিন্তু তুলে ধরেছিল জওহরলাল নেহরু, যেটা পেশ করার মাধ্যমে বলতে চেয়েছিল যে সংবিধানের অন্তর্নিহিত নীতিগুলোকে স্থাপন করতে হবে, পরে সংবিধানের প্রস্তাবনা হয়ে ওঠে সেইগুলো। ওকে, মানে জওহরলাল নেহরু প্রথম হচ্ছে এই অবজেক্টিভ রিসলিউশনের কথা তুলে ধরে, মানে উদ্দেশ্যমূলক প্রস্তাবের কথা তুলে ধরে, যেটা পরবর্তীকালে সংবিধানের প্রস্তাবনা হয়ে গেছিল। তো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্যমূলক প্রস্তাবটা বলতে কি একটুখানি তোমাদের বলে রাখি। জওহরলাল নেহরু এটা বলতে চাইছিল যে দেশ তো স্বাধীন হবে, দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান রচনা হবে, সেই সংবিধানে যেন প্রত্যেকটা মানুষ সম ভূমিকা পায়, সেটা নিম্নবর্ণের মানুষ হোক উচ্চ বর্ণের মানুষ হোক, তাতে যেন প্রত্যেকটা উদ্দেশ্য যেন সফলভাবে ক্রিয়া করতে পারে, সেই সমস্ত ঘটনার কথা কিন্তু বলা হয়েছিল এই উদ্দেশ্যমূলক প্রস্তাবে, যেটা জওহরলাল নেহরু কিন্তু তুলে ধরেছিল। ওকে, তো এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে উদ্দেশ্যমূলক প্রস্তাবটা কি। আমি তোমাদের একটা নোটসে তোমাদের দিয়েছিলাম যে উদ্দেশ্যমূলক প্রস্তাবটার ডিটেলসে। ওকে,
তাই সেই নোটসটা তোমরা দেখতে পারো। এই ভিডিও শেষে তোমাদের আমি নোটসটা প্রোভাইড করে দেবো। ওকে, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, সেখানে উদ্দেশ্যমূলক প্রস্তাবটা তোমরা ডিটেলসে পাবে, তোমরা সেখানটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই তোমরা সেটা পড়তে পারো। ওকে, আমি তোমাদের লাস্টে তোমাদের প্রোভাইড করে দেবো উদ্দেশ্যমূলক প্রস্তাব অর্থাৎ অবজেক্টিভ রিসলিউশনটা কী অ্যাকচুয়ালি। তোমাদের ছোটো করে বিষয়টা বললাম, আর ডিটেলসটা তোমরা যদি একদম ডিটেলসে জানতে চাও উদ্দেশ্যমূলক প্রস্তাবটা কী, সেটা আমি লাস্টে তোমাদের আমি দিয়ে দেবো। ওকে, তাহলে আশা করি তোমাদের এইটুকুন ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট আমরা জেনে নেব। নেক্সট কি হচ্ছে দেখো, 22শে জানুয়ারি 1947 এই দিন কি হচ্ছে না, সর্বসম্মতভাবে উদ্দেশ্য প্রস্তাব গৃহীত হলো। উদ্দেশ্য প্রস্তাব কি, অবজেক্টিভ রিসলিউশন। ওকে, যেটা জওহরলাল নেহরু প্রস্তাবটা দিয়েছিল, সেটা আবার প্রস্তাবটা গৃহীত হলো 22শে জানুয়ারি 1947। তাহলে কবে গৃহীত হলো উদ্দেশ্যমূলক প্রস্তাব, এটাও কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে এক্সামে। ওকে, নেক্সট হচ্ছে 22শে জুলাই 1947। ওকে, 22শে জুলাই 1947 জাতীয় পতাকা গৃহীত হচ্ছে। জাতীয় পতাকা গৃহীত হচ্ছে 22শে জুলাই 1947। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট প্রশ্ন আসে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় কবে, 1947-এর 22শে জুলাই কিন্তু। ওকে, বোঝা গেছে? জানুয়ারি এটা ছিল, এটা হচ্ছে তোমার জুলাই। এই জায়গাটা ভালো করে মনে রাখবে। এখানে একটু ইনফরমেশন দেখে নাও। ভারতের জাতীয় পতাকার কেন্দ্রস্থলে 24টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোক চক্র থাকে। ওকে, এটা তোমরা সকলেই জানো। আর পতাকার যে রঙটা হয় সেটা গেরুয়া, সাদা এবং সবুজ হয়, তিনটে রং থাকে। অনুভূমিক আয়তাকার পতাকা হয়ে থাকে। ভারতে এটিকে তেরেঙ্গা নামেও কিন্তু পরিচিত। ওকে, পতাকাটি নকশা প্রস্তুত করেছিলেন কে, এইখান থেকে প্রশ্ন আসে। জাতীয় কংগ্রেসের একজন নেতা ছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি হচ্ছেন তোমার এই জাতীয় পতাকা যেটা তোমরা এখন বর্তমানে দেখো, বর্তমান ডিজাইনটা, সেইটা কিন্তু তোমার নকশাটা করেছিল। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পতাকার নকশাটা কে করেছিল, এখান থেকে বারবার কিন্তু এক্সামে প্রশ্ন দিয়ে থাকে। ওকে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। আর স্বরাজ পতাকার আদলে কিন্তু তৈরি করা হয়েছিল। পতাকার আবার অনেক ভেরিয়েশন রয়েছে, তোমাদের সেটা নিয়ে আমি এটা পরে একটা ক্লাস দিয়ে দেবো, যে প্রথম থেকে 1930 সাল থেকে বিভিন্ন রকম পতাকা তৈরি হয়েছে। তা বিভিন্ন পতাকার বিভিন্ন রকম স্টাইল ছিল। তো সেটা সম্পর্কে আমি একটা ডিফারেন্স ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, সেটাই তোমাদের আমি বুঝিয়ে দেবো, এখানে ওইটা আর বলছি না। ওকে, তাই এই যে পতাকাটা আমাদের এখন যে বর্তমান যে পতাকাটা আমরা দেখে থাকি, সেই পতাকাটা হচ্ছে তোমার স্বরাজ পতাকার আদলে তৈরি করা হয়েছিল, যেখানে ফুল নকশাটা করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, যার অনুপাতটা থেকেও প্রশ্ন আছে 2:3। ওকে, আর সাদা অংশের কেন্দ্রস্থলে অশোক চক্রের ধর্ম অনুশাসনের প্রতীক একটা, এখান থেকেও প্রশ্ন আসে, এটা কিন্তু জেনে রাখবে। তাহলে বোঝা গেল। তাহলে 22শে জুলাই 1947-এ জাতীয় পতাকা গৃহীত হলো। নেক্সট আমরা দেখবো কি আর একটা ইনফরমেশন, 15ই আগস্ট 1947 সাল। তার মানে তোমরা বুঝতে পারছো দেশ স্বাধীন হচ্ছে এই দিনকে, 15ই আগস্ট 1947 স্বাধীনতা অর্জন লাভ করছে। ভারত বিভক্ত হয় ভারতের অধিরাজ্য এবং পাকিস্তান অধিরাজ্যে, মানে দুটো রাজ্যে ভাগ হয়ে গেল, একটা পাকিস্তান হয়ে গেল, একটা হচ্ছে তোমার ভারত হয়ে গেল। দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই 1947-এর 15ই আগস্ট। তাহলে তোমরা বুঝতে পারলে সিকোয়েন্সটা শুরু হলো কবে থেকে না, 1946 সালের 9ই ডিসেম্বর থেকে প্রথম বৈঠক শুরু হয়েছিল, গণপরিষদ প্রথম বৈঠক করেছিল। তারপরে এই বৈঠকগুলো চলতে থাকে। তাই বিভিন্ন সময় চলতে যে বিভিন্ন সিকোয়েন্স, যে সময়রেখাটা, বিভিন্ন সময় যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো যে ডেটে হয়েছে, সেগুলো তোমাদের সিকোয়েন্স অনুযায়ী বলে দিচ্ছি, কারণ প্রশ্ন তোমাদের এখান থেকেই আসে। ওকে, তাই এইগুলো তোমরা যদি বুঝে রাখো, তোমাদের এখান থেকে যাই প্রশ্ন দিক তোমরা কিন্তু করতে পারবে। তোমরা যদি এই সিকোয়েন্সটা ভালো করে বুঝে নাও, বা কী কী হয়েছিল কোন ডেট অনুযায়ী, ডেটগুলো থেকে এখানে বেশিরভাগ প্রশ্ন এক্সামে এসে থাকে। বোঝা গেল? আর এই যে ঘটনাটা 1947 সালে 15ই আগস্ট হচ্ছে, সেটা স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখে স্বাধীনতা দিবস কিন্তু পালন হয়। ওকে, জানো ইন্ডিপেন্ডেন্স ডে পালিত হয় 15ই আগস্ট। নেক্সট দেখো 29শে আগস্ট 1947 এই দিনকে কি হচ্ছে, 29শে আগস্ট 1947-এ ডক্টর বি.আর. আম্বেদকরকে চেয়ারম্যান করে খসড়া কমিটি নিযুক্ত করা হয়। দেখো, এতক্ষণ গণপরিষদ গঠন করা হয়েছিল, 1947-এ দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হলো, এইবার আসছে হচ্ছে খসড়া কমিটি গঠনের কথা। খসড়া কমিটি হচ্ছে ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটি গঠন করার জন্য চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হচ্ছে, ডক্টর বি.আর. আম্বেদকরকে নিযুক্ত করা হচ্ছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এই কমিটির অন্য 6জন সদস্য কিন্তু ছিল এই ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে, মানে বি.আর. আম্বেদকর মেন চেয়ারম্যান, এর সাথে সহপাঠী হিসাবে তাকে সাহায্য করার জন্য আরও 6জন সদস্য ছিল। কারা কারা ছিল দেখে নাও, এখান থেকে প্রশ্ন দেয়। কে.এম. মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, গোপাল স্বামী আয়াঙ্গার, এন মাধব রাও, আর হচ্ছে টি কৃষ্ণমাচারী। এখানে একটু জিনিস বুঝে নাও, এই এন মাধব রাও যিনি ছিলেন, তিনি অসুস্থতার কারণে কিন্তু পদত্যাগ করেছিল। BL হচ্ছে মিটার বলে একজন ব্যক্তি, ওকে, স্থলাভিষিক্ত হয়েছিল এন মাধব রায়ের জায়গায়। আবার ঠিক সেরকমই টি কৃষ্ণমাচারী, যিনি 6 জনের মধ্যে একজন ছিলেন, তিনিও কিন্তু হচ্ছে ডিপি খৈতানে স্থলাভিষিক্ত হন। তাহলে বোঝা গেল কারা 6 জন ছিল এবং কার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল, আর কারা কারা স্থলাভিষিক্ত হয়েছিল, মানে এন মাধব রাও এবং টি কৃষ্ণমাচারী, এনাদের জায়গা বদল হয়েছিল। তার কারণ কি, একজন হচ্ছে তোমার পদত্যাগ করেছিল, একজন হচ্ছে মারা গিয়েছিল। তাই সেই জন্য কিন্তু এনাদের জায়গায় কিন্তু এনাদেরকে বসানো হয়েছিল। তাই এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে 6 জন সদস্যের নামটা মনে রাখবে, আর কারা কারা
চেঞ্জ হয়েছিল সেই দুটো নামও কিন্তু মনে রাখবে। এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি থেকে অনেক প্রশ্ন আসে। এর হচ্ছে তোমার চেয়ারম্যান কে, ডক্টর বি.আর. আম্বেদকর। চলো আমরা নেক্সট আমরা দেখে নেব বিষয়টা। নেক্সট হচ্ছে 16ই জুলাই 1948, যেখানে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়ের সাথে ভিটি কৃষ্ণমাচার্য গণপরিষদের দ্বিতীয় সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 26শে নভেম্বর 1949। তাহলে 26শে নভেম্বর 1949-এ কি হচ্ছে? ভারতীয় সংবিধান পাস হয় এবং বিধানসভা দ্বারা গৃহীত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন দেয় যে সংবিধান কবে গৃহীত হয়েছিল? গৃহীত হয়েছিল মানে সংবিধান পাস হয়েছিল, সেটা হচ্ছে তোমার 26শে নভেম্বর 1949। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এক্সামে প্রশ্ন দেয় যে সংবিধান কবে কার্যকর হয়েছিল, কবে গৃহীত হয়েছিল, দুটো আলাদা। গৃহীত বা পাস হয়েছিল বিধানসভা দ্বারা 26শে নভেম্বর 1949। ওকে, বোঝা গেল? তাই এই জায়গাটা কিন্তু তোমাদের জানতে হবে। এই সংবিধান প্রণয়নের জন্য বিধানসভা সময় নিয়েছিল কতদিন? 2 বছর 11 মাস 17 দিন সময় নিয়েছিল। ওকে, সংবিধান প্রণয়নের অর্থ অনেক টাকা ব্যয় হয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা আসবো একটু পরে, কিন্তু আগে এই বিষয়টা বুঝে নাও। তাহলে 26শে নভেম্বর গিয়ে কি হলো? তোমার হচ্ছে সংবিধানটা পাস করা হলো। নেক্সট আমরা জানবো 24শে জানুয়ারি 1950। ওকে, এটা 26শে নভেম্বর ছিল, এটা দেখো 24শে জানুয়ারি 1950-এর ঘটনা। গণপরিষদে টোটাল কটা বৈঠক হয়েছিল? বিধানসভায় 11টি অধিবেশন নিয়ে কিন্তু বৈঠক করা হয়েছিল। এখান থেকেও প্রশ্ন দেয় গণপরিষদে মোট অধিবেশনের সংখ্যা কটা ছিল? 11টা অধিবেশন করা হয়েছিল। ওকে, ভারতের সংবিধান যেটা রচনা হয়েছিল সেখানে 395টি ধারা ছিল, 8টি তপশিলি ছিল, আর হচ্ছে তোমার 22টি অংশ ছিল। মানে সংবিধান যে রচনা হয়েছিল যখন তোমার পাবলিশ হচ্ছে, এটা গৃহীত হচ্ছে, সেই সময় তোমার 395টি ধারা ছিল, 8টি তপশিলি ছিল এবং 22টি অংশ ছিল। এটা নিয়ে তোমার সংবিধানটা তোমার গৃহীত হলো এবং সকলের দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। যারা গণপরিষদের সদস্য ছিল তারা সবাই স্বাক্ষর করলো এবং সেটা গৃহীত হলো। তাহলে প্রশ্ন যদি আসে যে সংবিধান কবে হচ্ছে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949-এ। নেক্সট দেখে নাও 26শে জানুয়ারি 1950। এইটাও ইম্পর্টেন্ট খুবই, তার কারণ এই দিনকে সংবিধান হচ্ছে কার্যকর হয়েছিল। কি হয়েছিল? কার্যকর হয়েছিল। 26শে নভেম্বর 1949-এ সংবিধান হচ্ছে গৃহীত হয়েছিল, আর এই 26শে জানুয়ারি 1950-এ হচ্ছে কার্যকর হয়। 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল সংবিধানকে তৈরি করতে। এই 2 বছর 11 মাস 18 দিন ধরে তৈরি করে শেষমেশ 26শে জানুয়ারিতে গিয়ে 1950-এ তোমার সেটা কার্যকর করা হলো। এই দুটো জায়গা থেকে প্রশ্ন সিকোয়েন্সিং অনুযায়ী এসে থাকে যে গৃহীত কবে হয়েছিল সংবিধান আর কার্যকর কবে হয়েছিল। ওকে, এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, 1946 থেকে যে শুরুটা হয়েছিল গণপরিষদ গঠন হলো, সেখান থেকে 1950-এ এই সময়ের মধ্যে গণপরিষদের 11টি অধিবেশন হয়েছিল। আমি একটু আগেই সেটা বললাম। আর মোট এই সংবিধানটা তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন ধরে মোট কত খরচ হয়েছে? 6.4 মিলিয়ন। ওকে, এটা কিন্তু তোমাদের জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দেয়। তাহলে এটা তোমরা বুঝতে পারলে সিকোয়েন্সটা। 11টা অধিবেশনে ছোট করে একটা সময়রেখা তোমাদের দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট ছিল, যেগুলো সময় তোমাদের বারবার এক্সামে কিন্তু প্রশ্ন এসে থাকে। তাই এই সিকোয়েন্সটা যদি তোমরা মনে রাখো, তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নের আনসার দিতে অসুবিধা হবে না। এনি কোশ্চেন তোমাদের যত কনসেপচুয়ালি আসুক না কেন তোমরা দিতে পারবে। আশা করি তোমাদের সিকোয়েন্সটা বুঝতে পেরেছো পরপর। ওকে, তাহলে গণপরিষদ গঠন হলো 1946-এ। ওকে, আর তোমার সেটা শেষ হচ্ছে কোথায়? 26শে জানুয়ারি 1950-এ গিয়ে। ওকে, যেখানে মোট 11টি অধিবেশন হয়েছিল। আর যদি বলে যে ভারতীয় সংবিধানের খসড়া কবে প্রকাশিত হয়েছিল, এই দেখো এখানে তোমাদের আগেরটাই করলাম 29শে আগস্ট 1947-এ। এই দিন হচ্ছে তোমার খসড়া কমিটি হচ্ছে নিযুক্ত করা হয়েছে। প্রশ্নটা দুইভাবে আসতে পারে যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে নিযুক্ত করা হয়? নিযুক্ত করা হয় 29শে আগস্ট 1947-এ। ভালো করে এই জায়গাটা বুঝবে। আর যদি বলে ভারতীয় সংবিধানের খসড়া কবে প্রকাশিত করা হয়, তখন এই 1947-এর কিন্তু জানুয়ারিতে গিয়ে প্রকাশ করা হয়েছিল। আগস্টে তোমার নিযুক্ত করা হলো খসড়া কমিটি, যেখানে চেয়ারম্যান রাখা হয়েছিল ডক্টর বি.আর. আম্বেদকরকে। এর সাথে সহযোগিতা করার জন্য আরও 6 জন সদস্যকে রাখা হয়েছিল। সেটা কিন্তু পরবর্তী যে খসড়াটা প্রকাশিত হয়েছিল হচ্ছে জানুয়ারিতে গিয়ে। এবার অনেকের মধ্যে কনফিউজ থাকছে যে অ্যাকচুয়ালি খসড়াটা কি। খসড়া হচ্ছে তোমার এই যে সংবিধান রচনা হচ্ছে, তা সেইটা তোমার আগস্টে তোমার 1947-এ খসড়া কমিটি নিযুক্ত করা হলো, প্রকাশ করা হচ্ছে গিয়ে 1948-এর জানুয়ারিতে। এই যে তোমার 5-6 মাস যে যাচ্ছে, এই 5-6 মাসের মধ্যে তাদের মতামত বা ইনপুট যেটা, সেটা চাওয়া হয়েছিল দেশের জনগণকে, যে জনগণ কি বলছে, জনগণের মতামতটা নিতে চাওয়ার জন্যই কিন্তু এই খসড়া কমিটি নিযুক্ত করা হয়েছিল। ওদের মতো করে ওরা সংবিধান গণপরিষদ রচনা করলো। গণপরিষদ রচনা করার পরে খসড়া কমিটি এই কারণেই নিযুক্ত করা হয়েছিল যে জনগণের মতামতটা নেওয়া হোক, জনগণ কি বলতে চাইছে সেই মতামতটা নেওয়ার জন্য এই 4-5 মাস সময় দেওয়া হয়েছিল, আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত। সেটাই হচ্ছে তোমার খসড়া কমিটি। তাহলে এই আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে, এইটুকুন তোমাদের ক্লিয়ার হলো বিষয়টা। 26শে জানুয়ারি 1950-এ তারা সংবিধান কার্যকর হয়েছিল, আর সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, 26শে জানুয়ারি 1950 এই সাল অনুযায়ী 26শে জানুয়ারি এই ডেটটাকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ওকে, যেমন 15ই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস পালন করা হয়ে থাকে, আর 26শে জানুয়ারি হচ্ছে যেহেতু এই দিনকে সংবিধান কার্যকর হয়েছিল, এই জন্য প্রজাতন্ত্র দিবস কিন্তু পালন হয়ে থাকে প্রতি বছর এই 26শে জানুয়ারি।
আশা করি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, গণেশ বাসুদেব মাভালঙ্কর, এই যে নামটা বললাম গণেশ বাসুদেব মাভালঙ্কর, ইনি প্রজাতন্ত্রে পরিণত হওয়ার পর লোকসভার বিধানসভায় প্রথম হচ্ছে তোমার স্পিকার হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু এসে থাকে যে লোকসভার বিধানসভাতে হচ্ছে তোমার প্রথম হচ্ছে স্পিকার কে হয়েছিল। ওকে, সেটা হচ্ছে গণেশ বাসুদেব মাভালঙ্কর, মানে 26শে জানুয়ারি 1950-এর পর। ওকে, প্রজাতন্ত্র গঠন হওয়ার পর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন দেয় এক্সামে। বোঝা গেল? তাহলে এইটুকুন সিকোয়েন্স তোমরা আশা করি পুরোপুরি বুঝতে পেরেছো। এবার আসছি আমাদের গণপরিষদের গুরুত্বপূর্ণ কমিটি এবং তাদের সভাপতি। এতক্ষণ ধরে তোমাদের যেটার মনের মধ্যে ডাউট ছিল যে গণপরিষদের যে কমিটিটা হলো, আমি এতক্ষণ ধরে বললেন যে কমিটিতে কারা কারা ছিল এবং তাদের সভাপতি কারা ছিল, এখান থেকে তো প্রশ্ন দেয় এক্সামে। তাই এইগুলো তোমাদের জানতে হবে কমিটিটা কারা কারা ছিল। এতক্ষণ তোমাদের যেহেতু সিকোয়েন্সটা বললাম, এবার তোমাদের হচ্ছে সভাপতি বা কমিটি কারা কারা ছিল সেগুলো জেনে নিতে হবে। তোমাদের এই চারটা তোমরা লুসিয়েন্টে পেয়ে যাবে, অবশ্যই তোমাদের মুখস্থ করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। যেমন হচ্ছে তোমার কমিটি অন দ্য রুল অফ প্রসিডিওর, পদ্ধতির বিধি সংক্রান্ত কমিটি, এর হচ্ছে সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ দুটোর সভাপতি ছিল। আর একটা হচ্ছে পরিচালন সমিতির স্টিয়ারিং কমিটির হচ্ছে তোমার সভাপতি ছিল হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ। এই দুটোর হচ্ছে তোমার সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট দেখো তোমাদের হচ্ছে ফিনান্স এবং স্টাফ কমিটি, যেটা অর্থ এবং হচ্ছে কর্মচারী কমিটি, তার হচ্ছে তোমার সভাপতি ছিল পণ্ডিত জওহরলাল নেহরু। না, অর্থ এবং হচ্ছে তোমার কর্মচারী কমিটির, জাতীয় পতাকার অ্যাডহক কমিটির, ইউনিয়ন হচ্ছে গঠন কমিটির, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির এবং হচ্ছে ইউনিয়ন ক্ষমতা কমিটি মানে ইউনিয়ন পাওয়ার কমিটি, আর হচ্ছে রাজ্য কমিটি স্টেট কমিটি। ওকে, তাহলে এই কোয়ার্টার অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই পাঁচটার হচ্ছে তোমার সভাপতি ছিল ডক্টর জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে বারবার এই 5 নম্বর টপিকটা থেকে প্রশ্ন আসে। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি হচ্ছে তোমার সভাপতি কে ছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসতে পারে, এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসেছে বলে তোমাদের আমি বললাম। ওকে, যেমন হচ্ছে তোমার পরিচালন সমিতি স্টিয়ারিং কমিটির হচ্ছে তোমার চেয়ারম্যানকে, তোমার সভাপতি কে ছিল? সেখানে রাজেন্দ্র প্রসাদ। এটা বারবার এক্সামে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে তোমার মৌলিক অধিকার, সংখ্যালঘু, উপজাতি, বহিষ্কৃত এলাকা সংক্রান্ত উপদেষ্টা কমিটির হচ্ছে তোমার সভাপতি ছিল ডক্টর বল্লভভাই প্যাটেল। এতগুলো কমিটির সভাপতি ছিল হচ্ছে তোমার বল্লভভাই প্যাটেল। নেক্সট হচ্ছে খসড়া কমিটি, একটু আগে আমরা পড়ে এলাম, যেটাকে ড্রাফটিং কমিটি বলা থাকে। তোমরা এটা সকলেই জানো, ডক্টর B.R. আম্বেদকর, ইনি ছিল হচ্ছে তোমার সভাপতি হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। ওকে, এবার ড্রাফটিং কমিটি কি, কবে গঠন হয়েছিল, কেন গঠন হয়েছিল, সেগুলো একটু আগে আমি মধ্যে ডিটেলস ক্লিয়ার করে এসেছি। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই। আরও কিছু কমিটি এবং তাদের সভাপতি আছে, সেগুলো জেনে নিতে হবে। নেক্সট দেখো তোমাদের হচ্ছে শংসাপত্র কমিটি। ওকে, এই শংসাপত্র কমিটি তোমার সভাপতি ছিল আহ্লাদি কৃষ্ণস্বামী আয়ার। নেক্সট হচ্ছে হাউস কমিটি। ওকে, হাউস কমিটির হচ্ছে তোমার সভাপতি ছিল বি পট্টাভি সীতারামাইয়া। নেক্সট হচ্ছে ব্যবসায়িক কমিটির হচ্ছে আদেশ দিত। ওকে, অর্ডার অফ বিজনেস কমিটি, এর সভাপতি ছিল K.M. মুন্সি। নেক্সট হচ্ছে গণপরিষদের কার্যাবলী সংক্রান্ত কমিটির হচ্ছে তোমার সভাপতি ছিল G.V. মাভালঙ্কর। বারবার এক্সামে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে মাইনরিটিস সাব কমিটি মানে সংখ্যালঘু উপকমিটির হচ্ছে তোমার সভাপতি ছিল H.C. মুখার্জি। নেক্সট হচ্ছে মৌলিক অধিকার উপকমিটি, এর হচ্ছে সভাপতি ছিল J.B. কৃপালিনী। ওকে, নেক্সট হচ্ছে উত্তর পূর্ব প্রতিষ্ঠা উপজাতি এলাকা এবং আসাম বাদ এবং আংশিকভাবে বাদ দেওয়া এলাকা উপকমিটি ছিল হচ্ছে তোমার গোপীনাথ বারদৌল। ওকে, নেক্সট হচ্ছে তোমার বাদ দেওয়া এবং আংশিকভাবে বাদ দেওয়া এলাকা মানে আসাম এলাকা ব্যতীত মানে আসাম এলাকা ছাড়া উপকমিটির চেয়ারম্যান ছিল A.V. ঠাকুর। এগুলো তোমরা লুসিয়েন্টে পেয়ে যাবে, দেখবে একটা চার্ট করে করানো রয়েছে। এগুলো তোমাদের আমি বাংলায় করিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু বারবার এক্সামে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। তাই এই জায়গাগুলো তোমাদের এই 17খানা টপিক কিন্তু মনে রাখতে হবে। তাই এই যে কমিটিগুলো ছিল গণপরিষদে, গণপরিষদ যে গঠন হলো, সেই গণপরিষদ গঠনে তোমার এই যে কমিটিটা গঠন হয়েছিল তার সভাপতি কারা কারা ছিল বিভিন্ন পদের, সেগুলো তোমরা বুঝতে পারলে সিকোয়েন্সটা। চলো এবার আমরা ডেসক্রিপটিভটা বুঝতে পারলাম। এবার ডেসক্রিপটিভটা বোঝার পর এবার আমরা ডাইরেক্ট আমরা MCQতে যাব। লুসিয়েন্টের অবজেক্টিভ যে বইটা আছে তার যে MCQগুলো রয়েছে সেই MCQগুলো আমরা দেখে নেবো এক এক করে। ওকে, চলো আমরা MCQগুলো এক একটা করে দেখে নিই। প্রথম MCQ কি বলছে দেখো, ভারতের গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাওয়ার কমিটি, এটা রাইট আনসার হবে অপশান ডি, পণ্ডিত জওহরলাল নেহরু। ওকে, ইনি ছিল হচ্ছে ভারতের গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কী ছিল? তাহলে এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কী ছিল? এটা হবে অপশান বি, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। তাহলে 1946 সালে যে ক্যাবিনেট মিশন পরিকল্পনাটা হয়েছিল, আগের দিন তোমাদের আমি বলছিলাম, এই ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনেই কিন্তু তোমার এতে ভিত্তি করেই কিন্তু ভারতের গণপরিষদ গঠনের কথা উঠে এসেছিল। আজকেও তোমাদের আমি প্রথম দিকে বললাম যে প্রথম যখন সিকোয়েন্সটা শুরু হচ্ছে, প্রথম 1934 সালে গিয়ে হচ্ছে তোমার প্রস্তাবটা তোমার পাস করছে M.N. রাও, কিন্তু এই গণপরিষদের কথা পাস করলো কিন্তু প্রথমেই সেটা আইনি হিসাবে প্রবর্তিত হয়নি
হয়নি বা আইনি স্বীকৃতি পায়নি, সেটা সেই ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ গিয়ে এটা কিন্তু হচ্ছে গণপরিষদ গঠনের ভিত্তি স্থাপন হয়েছিল। তোমাদের আমি প্রথম থেকেই বলে এসেছি, যারা প্রথম থেকে ক্লাসটা করছো আশা করি কথাটা মাথায় আছে। তাহলে সেইটা কিসের জন্য হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অনুযায়ী এই ভারতের গণপরিষদ গঠনের ভিত্তিটা ছিল। বোঝা যাচ্ছে বিষয়টা? 1934 সালে প্রস্তাবটা পাস করা হয়েছিল এম এন রায় দ্বারা, সেখানে কোনো ভিত্তি হয়নি। তারপর সেটা আস্তে আস্তে সিকোয়েন্স অনুযায়ী যাওয়ার পর, সেই সিকোয়েন্সটা আমি বলে এসেছি প্রথমেই একদম, ওকে। তারপর 1946-এর ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ভারতের গণপরিষদের ভিত্তি গঠন হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, দেখো কত ইজি প্রশ্ন লাগছে যদি তোমরা কনসেপ্টটা পড়ে থাকো। তাহলে এটা রাইট আনসার কী হবে বলে ফেলো। এটা রাইট আনসার হবে অপশান সি, 26শে নভেম্বর 1949। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার, ওকে। 26শে নভেম্বর 1949-এ তোমার ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতের গণপরিষদের প্রথম সভার সভাপতিত্ব করেন কে? তাহলে ভারতের গণপরিষদের প্রথম যে সভাটা ছিল, ওকে, তাহলে প্রথম সভার সভাপতিত্ব কে করছিল বলো। তাহলে প্রথম সভাটা কবে হয়েছিল মনে আছে? প্রথম সভাটা 1946 সালের 9 ডিসেম্বর প্রথম হচ্ছে বৈঠক ডাকা হয়েছিল, ওকে। তাহলে মনে থাকছে। তাহলে এটা রাইট আনসার কী হবে বলো। এটা রাইট আনসার হবে সচিদানন্দ সিনহা। দেখো এখানে প্রশ্নটা ভালো করে বুঝবে। ভারতের গণপরিষদের প্রথম সভা, তাহলে প্রথম সভা তো হয়েছিল 1946-এ, 1946-এর 9ই আগস্ট। তাহলে 9ই আগস্ট যখন হয়েছিল তখন কি 1946 সালের 9ই আগস্টে কি পুরোপুরিভাবে এই সভাপতিত্ব গ্রহণ করা হয়েছিল? প্রেসিডেন্ট ডাকা হয়েছিল? রাখা হয়নি তো। প্রথমে কি ডাকা হয়েছিল দেখো, এই জায়গাটা দেখো, তোমাদের একটা জিনিস বলেছিলাম আমি যখন পড়াচ্ছিলাম, কি বলেছিলাম দেখো, ডক্টর সচিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান, ওকে, মানে টেম্পোরারি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিল 9ই ডিসেম্বর 1946। আমি প্রথম দিকে পড়ানোর সময় বললাম বিষয়টা, গণপরিষদ যখন গঠন হচ্ছে। কিন্তু 11ই ডিসেম্বর গিয়ে তারপর কিন্তু হচ্ছে রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে। তাহলে প্রশ্নটা এইখান থেকে তোমাদের এসেছে যে প্রথম যখন গণপরিষদ গঠন হয় সেই সময় কে ছিল? তাহলে কে আনসার হবে বলো? সচিদানন্দ সিনহাই হবে কি না? যদি বলতো যে প্রথম হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হন কে, সেটা হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ হবে। সেটা 11ই ডিসেম্বর 1946-এ গিয়ে, প্রথম নয় সেটা, ওকে। টেম্পোরারি প্রথমে তো সচিদানন্দ সিনহাকেই রাখা হয়েছিল। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা, ওকে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ভাইস প্রেসিডেন্ট ছিল হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। বোঝা যাচ্ছে বিষয়টা? এই জায়গাটা আমি ক্লিয়ার করে এসেছি প্রথম দিকে, ওকে। চলো তাহলে এই জায়গাটা তোমরা আশা করি এবার ক্লিয়ার হয়ে যে প্রশ্নটার আনসার কেন সচিদানন্দ সিনহা হচ্ছে, রাজেন্দ্র প্রসাদ কেন হচ্ছে না, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাব। এবার দেখো নিচের মধ্যে কে গণপরিষদের খসড়া কমিটির উপদেষ্টা ছিলেন? তাহলে এবার বলো। ড্রাফটিং কমিটি, রাইট আনসার হয়ে যাবে তোমাদের স্যার বেনেগাল নারসিং রাও, ওকে। কমিটির উপদেষ্টার কথা বলেছে, ওকে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল সেটা বলেনি কিন্তু। যদি বলতো তাহলে বি আর আম্বেদকর কোন অপশানে আছে, অপশান বি আনসার হয়ে যেত, কিন্তু সেটা বলেনি এখানে। বলেছে খসড়া কমিটির উপদেষ্টা কে ছিল, ওকে। এটা কিন্তু বলবে অ্যাডভাইজার, মানে উপদেষ্টা। প্রশ্ন দেখে আনসার করবে। খসড়া কমিটির উপদেষ্টা যখন বলবে বি এন রাও আনসার হবে, স্যার বেনেগাল নার্সিং রাও পুরো নাম বি এন রায়, ওকে। আর যদি বলতো ড্রাফটিং কমিটি বা হচ্ছে খসড়া কমিটি তোমার চেয়ারম্যান কে ছিল নিযুক্ত করা হয়েছিল, তখন বি আর আম্বেদকরকে। আর এর সাথে আরও 6 জনকে নিযুক্ত করা হয়েছিল, সেটা তোমাদের আমি বলে এসেছি প্রথম দিকে। তাহলে আমি ডেসক্রিপটিভটা যেটা পড়িয়েছি মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ওই জায়গা থেকে সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে চলে আসবে। বুঝতে পারছো কোশ্চেনগুলো কেমন লুসিয়েন্টে আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের কাজ শুরু করে কবে থেকে? তাহলে গণপরিষদের প্রথম কাজ শুরু হয় 9ই ডিসেম্বর 1946 থেকে, ওকে। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার, ওকে। 9ই ডিসেম্বর 1946-এ প্রথম গণপরিষদ গঠন করা হয়েছিল, তো এটাই হয়ে যাবে রাইট আনসার। এদিন থেকে কাজ শুরু হয়েছিল, ওকে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নেক্সট কোশ্চেনও নিম্নলিখিতের মধ্যে কে 13ই ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদে ভারতের সংবিধানের প্রস্তাবনার ভিত্তি তৈরি করে এবং বস্তুনিষ্ঠ প্রস্তাবটি উত্থাপন করেছিল? প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক এক্সামে কিন্তু এসেছে। রাইট আনসার হবে জওহরলাল নেহরু, ওকে। অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার, ওকে। এই যে তোমাদের একটু আগে সেই বলছিলাম না যে অবজেক্টিভ রিসলিউশন, একটু আগে তোমাদের প্রথম দিকে আমি বলছিলাম না অবজেক্টিভ রিসলিউশন, সেই ঘটনাটার কথাই বলা হচ্ছে, বস্তুনিষ্ঠ প্রস্তাব, ওকে। উদ্দেশ্যমূলক প্রস্তাব যেটা, সেটা কে করেছিল? জওহরলাল নেহরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে ইংলিশ টার্ম এবং বাংলা টার্ম দুটোই মনে রাখবো। অবজেক্টিভ রিসলিউশন বা উদ্দেশ্যমূলক বা হচ্ছে তোমার বস্তুনিষ্ঠ প্রস্তাব, এই বিভিন্ন নামে একে বলা হয়ে থাকে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো নিচের মধ্যে কে গণপরিষদের প্রথম সদস্য ছিলেন না? তাহলে ছিলেন না বলেছে, তাহলে 4 জনের মধ্যে গণপরিষদের সদস্য ছিলেন না জয়প্রকাশ নারায়ণ। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ইনি হচ্ছে গণপরিষদের সদস্য ছিলেন না। সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য জে বি কৃপালিনী, কে এম মুন্সি, মানে পুরো নামটা হচ্ছে কানাইয়ালাল মানেকলাল মুন্সি। এই পুরো নামগুলো তোমাদের আমি দিয়ে দিয়েছি, লুসেন্টের শর্ট ফর্মগুলি দেওয়া ছিল, তোমাদের প্রশ্ন এইভাবেই এক্সামে এসেছে। তা এখানে কিন্তু তোমাদের পুরো নামটা জেনে রাখাটা দরকার আছে। শর্ট ফর্মের জায়গায় যদি পুরো নাম দিয়ে দেয়, তোমরা যদি না জেনে থাকো তাহলে কিন্তু প্রশ্নে আনসার করতে তোমাদের অসুবিধা হবে, ওকে। তাই এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখবে, ওকে। তোমাদের আমি বেশিরভাগ জায়গাতে দেবে শর্ট ফর্মগুলো ফুল ফর্ম করে দিয়েছি।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধান সম্পূর্ণ হয়েছিল। তাহলে এখানে প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে। এটা অনেক স্টুডেন্টই আছে কিন্তু এই প্রশ্নের আনসার ভুল করে ফেলবে। ভারতের সংবিধান বলেছে সম্পূর্ণ হয়েছিল, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ কমপ্লিটেড। তাহলে কমপ্লিটেড কবে হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। তাহলে রাইট আনসার হবে নভেম্বরের 26-এ 1949-এ। ওকে, অপশান বি হয়ে যাবে তোমার রাইট আনসার। 1949-এ 26শে নভেম্বর হচ্ছে তোমার কমপ্লিট হয়েছিল, সম্পূর্ণ হয়েছিল। বোঝা যাচ্ছে বিষয়টা? এই দিনকে কিন্তু তোমার কার্যকর হয়নি, কার্যকর কিন্তু তোমার 1950-এ গিয়ে হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা ইনফরমেশন দেখে নাও। গণপরিষদ দ্বারা 26শে নভেম্বর 1949-এ গৃহীত হয়েছিল। ওকে, আর 26শে জানুয়ারি 1950-এ গিয়ে কার্যকর হয়েছিল। এই দুটো জায়গা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এক্সামে কিন্তু প্রশ্ন দেয় আর অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে আনসার করে ফেলে। তো এটা ভালো করে কিন্তু মনে রাখবে কবে কার্যকর আর কবে গৃহীত। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য ভারতীয় গণপরিষদের কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এটাও আমি বলে এসেছি। কটা বলো? 7টা, 11টা, 12টা নাকি 15টা? রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে 11টা। 11টা অধিবেশন করা হয়েছিল। দেখো এখানে একটু তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের যে 11টা যে সেশন হয়েছিল, ওকে, অধিবেশন, তো সেই অধিবেশনগুলো আমি তোমাদের এখানে চার্টের আকারে দিয়ে রেখেছি পরপর সিকোয়েন্স অনুযায়ী, একদম ডেট অনুযায়ী, ডেট সাল। তো এটা কিন্তু চট করে কোথাও পাবে না। ওকে, তাই এই জায়গাটা একটু নোট করে রাখবে। অবশ্যই তোমরা এই জায়গাটা থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। আর একটা তোমাদের বলবো, এই যে সেশনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে যে কবে থেকে কবে পর্যন্ত হয়েছিল। প্রথমটা 9 তারিখে শুরু হয়েছিল, কত তারিখ পর্যন্ত হয়েছিল? 23 তারিখ পর্যন্ত। লাস্টটা দেখো আমি পরপর বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ। 11 সেশন, যেটা 11তম সেশনটা ছিল 14 থেকে 26শে নভেম্বর 1949 পর্যন্ত। অবশ্যই তোমরা এটা দেখবে। তাই এখানে কিন্তু এক্সামে প্রশ্ন আসে। পঞ্চম যে সেশনটা হয়েছিল, 5th সেশন, সেটা ইম্পর্টেন্ট। 14 থেকে 30শে আগস্ট পর্যন্ত চলেছিল। কেন এটা ইম্পর্টেন্ট? 30শে আগস্ট পর্যন্ত চলেছিল এটা। এই 29 আগস্ট কী হয়েছিল বলো তো? খসড়া কমিটি হচ্ছে করা হয়েছিল। একটি খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটি হচ্ছে গঠিত হয়েছিল। তাই জন্য এই 5th সেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাই এটা কিন্তু তোমরা মনে রাখবে। এই 5th সেশনে কিন্তু হয়েছিল 29শে আগস্টে। এই 5th সেশন যেটা হয়েছিল সেখানের মধ্যেই পড়ছে। তাই এখানে কিন্তু ড্রাফটিং কমিটি বা হচ্ছে তোমার খসড়া কমিটি হচ্ছে নিয়োগ করা হয়েছিল। ওকে, যেখানে হচ্ছে সভাপতিত্ব করেছিল B.R. আম্বেদকর। আর এছাড়া আরও 6 জন ছিল, তার নাম আমি একটু আগে বলে এসেছি। আর একটা জিনিস মনে রাখবে, 1935 সালে ভারত শাসন আইনের কথা আগের দিন আমি বলেছিলাম। 1935-এ এই 1935-এর এই আইনের মানে ভারত শাসন আইনকে অনুসরণ করার জন্য গণপরিষদ এই কমিটির অর্থাৎ এই ড্রাফটিং কমিটির কিন্তু নির্দেশ দিয়েছিল। তাহলে বুঝতে পারছো কেন তোমাদের আমি আগের দিন বলেছিলাম 1935 সালের ভারত শাসন আইনটা তোমাদের সংবিধান রচনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। ওকে, এই যে তোমার এই 5th সেশনে গিয়ে 29শে আগস্ট 1947-এ যে ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি নিয়োগ করার গঠনের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু তোমার এই 1935 সালের ভারত শাসন আইনকে অনুসরণ করার জন্যই কিন্তু গণপরিষদ এই কমিটিকে কিন্তু নির্দেশ দিয়েছিল। খসড়া কমিটি নিজেকে একই সঙ্গে একটি স্থায়ী কমিটি এবং বিশেষজ্ঞ কমিটি এবং শাসন বিভাগ এবং ক্যাবিনেট বলে কিন্তু মনে করতো, কারণ এর ভূমিকা কিন্তু অনেকটাই ছিল। ওকে, অ্যাকচুয়ালি এই খসড়া কমিটিটা কি অনেকের মধ্যে কনফিউজ থাকে। তোমাদের একটু আগে আমি বলে এসেছি যে খসড়া কমিটি এই কারণে নিয়োগ করা হয়েছিল যে সংবিধান যে রচনাটা হচ্ছে, এই সংবিধান রচনার পর কি হয়েছিল না, বিভিন্ন রকম যে ধারাগুলো যে লেখা হয়েছিল তা সংবিধানের প্রতিটি ধারা পর্যালোচনা করা হচ্ছিল, মানে দেখা হচ্ছিল খতিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সবার জন্য সুইটেবল কিনা। এই পর্যালোচনা করার কাজ কিন্তু শুরু করেছিল এই হচ্ছে তোমার ড্রাফটিং কমিটি বা তোমার খসড়া কমিটি। আশা করি ছোট করে ব্যাপারটা বুঝতে পারলে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটিটা কি বোঝা গেল। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 11 নম্বর, ভারতীয় গণপরিষদের প্রথম দিনের অধিবেশনের সভাপতিত্ব করেন কে? তাহলে এটা রাইট আনসার তোমরা সকলেই দিতে পারবে। প্রথম দিনের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি টেম্পোরারি ছিল। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। যেহেতু প্রথম দিনের কথা বলেছে তাই ইনি আনসার হবে ডক্টর সচিদানন্দ সিনহা। ওকে, চলো পরবর্তী, ভারতের সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ কত সময় নেয়? এটা সকলের আনসার করা উচিত, আমি প্রথম দিকে বলে এসেছি। রাইট আনসার 2 years 11 months 18 days, তার মানে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। ওকে, অপশন বি হয়ে যাবে তোমার হচ্ছে রাইট আনসার। পরবর্তী, গণপরিষদ ডক্টর B.R. আম্বেদকরের সভাপতিত্বে একটি খসড়া কমিটি গঠন করে কত সালে? এটা হচ্ছে 1947 সালে। কত তারিখে? 29শে আগস্ট। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এই দিনকে হচ্ছে তোমার খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি, ওকে, এইটা হচ্ছে তোমার গঠন করা হয়। তাহলে 1947-এর 29শে আগস্ট। একটু আগেই তোমাদের আমি ডিটেলসটা বর্ণনা করলাম এই খসড়া কমিটি সম্পর্কে। ওকে, এটা ইম্পর্টেন্ট বলে বারবার তোমাদের আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। চলো পরবর্তী দেখো, গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন? প্রভিশনাল কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ওকে, সর্দার বল্লভভাই প্যাটেল ছিল। ওকে, অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী, সংবিধানের খসড়া কমিটির সংখ্যা কত ছিল? দ্য নাম্বার অফ মেম্বার অফ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি, মানে তোমার খসড়া কমিটির সদস্য সংখ্যা সংবিধানে কটা ছিল? এখানে রাইট আনসার হয়ে যাবে তোমার 7। ওকে, অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার।
বোঝা যাচ্ছে? এখানে 11 নয়, 11 হচ্ছে তোমার 11খানা তোমার গণপরিষদের সভা ডাকা হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন করেছে সংবিধানের খসড়া কমিটির সদস্য সংখ্যা কত ছিল। খসড়া কমিটিতে 7 জন ছিল, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এবার বলবে 7 জন কেন, 6 + 1 কত হয়, 7 জন হবে। তার কারণ 6 জন হচ্ছে তোমার বি.আর. আম্বেদকরকে সহযোগিতা করছিল, কারণ বি.আর. আম্বেদকর হচ্ছে প্রধান ছিল। ওকে, তাকে সাহায্য করার জন্য আরও 6 জন ছিল সহযোগী, তাহলে টোটাল কতজন হলো, 7 জন হলো। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একটু আগে আমি বলেছি 6 জন কারা কারা ছিল। ওকে, দেখো এখানে আমি তোমাদের ইনফরমেশনটা আরেকবার আমি দিয়ে দিয়েছি। গণপরিষদের সকল কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল 1947-এর 29শে আগস্ট হচ্ছে যেটা গঠিত হয়েছিল খসড়া কমিটিটা, যে একটু আগে আমি বললাম 11খানা সেশনের মধ্যে পঞ্চম সেশন যেটা হয়েছিল তার মধ্যে এটা হয়েছিল। এই কমিটিকেই নতুন সংবিধানের খসড়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। এতে 7 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল। ফার্স্ট হচ্ছে তোমার চেয়ারম্যান কে ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ওকে, বলে এসেছি আমি, আরও যে 6 জন ছিল তাদের নামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই 6 জন প্লাস 1 জন হচ্ছে 7 জন। আর কে কার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল এই দুটো নামও তোমাদের বলে এসেছি, এই জায়গাগুলো আর বারবার বলছি না। এম.এন. মাধব রাও আর টি.টি. কৃষ্ণমাচারীর জায়গায় কারা কারা স্থলাভিষিক্ত হয়েছিল এই বিষয়টা আমি বলে এসেছি। তাই এই নামগুলো মুখস্থ করে রাখবে। 6 + 1 হচ্ছে তোমার 7, টোটাল 7 জন ছিল। তার মধ্যে 1 জন হচ্ছে চেয়ারম্যান ছিল ডক্টর বি.আর. আম্বেদকর তোমার ড্রাফটিং কমিটির, আর 6 জন হচ্ছে আরও সহযোগী ছিল, টোটাল 7 জন। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। 16 নম্বর, সাংবিধানিক পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? তাহলে সাংবিধানিক পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল তোমার ডিসেম্বরের 9 তারিখে 1946-এ। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। আর একটা ইনফরমেশন দেখে না, 1946 সালে 9 ডিসেম্বর ভারতের গণপরিষদ প্রথমবারের মতো বৈঠক করে, এটা আমরা জানি। এটি স্বাধীনতা ভারতের প্রথম সংবিধান হিসাবে কাজ করে এবং প্রধান দায়িত্ব ছিল ভারতের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। তাহলে আমি তোমাদের প্রথমেই বলে এসেছি যে গণপরিষদ কেন গঠন করা হচ্ছে। পরিষদ এই কারণেই গঠন করা হচ্ছে ভারতের জন্য একটা সংবিধান রচনা করা হয়, তাহলে তারই দায়িত্বটা দেওয়া হয়েছিল গণপরিষদকে। ওকে, স্বাধীনতার জন্য দেশ যেহেতু স্বাধীন হচ্ছে তাই নিজস্ব একটা সংবিধান দরকার, নিজস্ব প্রশাসনিক কাঠামো দরকার, সেই সংবিধান রচনা করার দায়িত্ব গণপরিষদের হাতে গিয়েছিল। তাহলে কেন গণপরিষদ গঠন হয়েছিল সেটা আমি প্রথমেও বলেছি, আবার একবার লিখে দিয়েছি এখানে, এটা অবশ্যই কিন্তু জেনে রাখবে তোমরা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির সামনে প্রস্তাবনা কে প্রস্তাব করেছিল? তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে জওহরলাল নেহরু। ওকে, খসড়া কমিটির সামনে মানে হু প্রপোজ দ্য প্রিয়াম্বেল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন। ওকে, জওহরলাল নেহরু হবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? মানে স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি কে ছিল? তাহলে স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি কে ছিল? রাইট অ্যান্সার কী হবে বলো তো? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে কিন্তু তোমার সচিদানন্দ সিনহা হবে না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, স্বাধীন ভারতের গণপরিষদের সভাপতি কে ছিল? হচ্ছে তোমার রাজেন্দ্র প্রসাদ ছিল। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার। দেখো এখানে রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে একটু ইনফরমেশন তোমরা জেনে রাখবে। অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের যেগুলো দিয়ে রেখেছে একটু ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এখান থেকে প্রশ্ন দেয়। রাজেন্দ্র প্রসাদ 1884 সালে 3রা ডিসেম্বর বিহারের সিওয়ান জেলার জেরাদাইতে জন্মগ্রহণ করেছিল। 1916 সালের পাটনা হাইকোর্টে তিনি আইনি কর্মজীবন শুরু করেন, আইনজীবী ছিলেন রাজেন্দ্র প্রসাদ একজন। এই রাজেন্দ্র প্রসাদ 1934 সালে কংগ্রেসের বোম্বে অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন। ওকে, এগুলো আমরা হিস্ট্রিতে পড়েছি। 1939 সালে তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচনও হয়েছিলেন। কার না? রাজেন্দ্র প্রসাদ হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের পর প্রায় 3 বছর জেলে কাটিয়েছেন তিনি। ভারত ছাড়ো আন্দোলনের পর রাজেন্দ্র প্রসাদ 3 বছর জেল খেটেছে। 1946 সালের ডিসেম্বরে তিনি গণপরিষদের সভাপতি নির্বাচন হয়েছিলেন। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের সংবিধান অনুমোদিত হওয়ার পর রাজেন্দ্র প্রসাদকে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? হচ্ছে তোমরা সকলেই জানো রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান অনুমোদন হওয়ার পর কিন্তু রাজেন্দ্র প্রসাদকে কিন্তু প্রথম ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছিল। 1962 সাল পর্যন্ত এই 12 বছর মেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। ইনি দীর্ঘতম মেয়াদী কিন্তু রাষ্ট্রপতিও কিন্তু পরিচিত লাভ করেছেন এই রাজেন্দ্র প্রসাদ। ওকে, 12 বছর ধরে। তিনি 1962 সালে ভারতরত্ন পুরস্কারও কিন্তু লাভ করেন। আর রাজেন্দ্র প্রসাদ 1963 সালে পাটনার সাদাকাত আশ্রমে কিন্তু মারা যান, তার বয়স হয়েছিল 78 বছর। তো এই ইনফরমেশনগুলো তোমরা রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে জেনে রাখবে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা কমন দেখতে পাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর, কে গণপরিষদে 15 বছরের জন্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকার পিছিয়ে দেওয়ার পক্ষে ছিলেন? ওকে, গণপরিষদে যে ভোটাধিকার সেই প্রাপ্তবয়স্ক তার 15 বছর পিছিয়ে দেওয়ার পক্ষে কে ছিল? এটা রাইট আনসার হবে মৌলানা আজাদ। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এখানে ইনফরমেশন দিয়ে রেখেছি মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে, এটা একটু জেনে রাখবে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে। এগুলো লুসিয়েন্টে পাবে না, এক্সট্রা ইনফরমেশন প্রশ্ন দেয়। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এখান থেকে প্রশ্ন দেয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? মৌলানা আবুল কালাম আজাদ।
জন্ম 11ই নভেম্বর 1888 সৌদি আরবের মক্কাতে। আর এনার এই জন্মদিনটা মানে 11ই নভেম্বর, এই দিনটা হচ্ছে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয়, তোমরা সকলেই জানো। ওকে, ন্যাশনাল হচ্ছে তোমার টিচার্স ডে পালন করা হয় 11ই নভেম্বর। মৌলানা আবুল কালাম আজাদ খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এখান থেকে প্রশ্ন এক্সামে আসে, মহাত্মা গান্ধীর অসহযোগ দর্শনে অনুপ্রাণিত হয়েই কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এটাও জেনে রাখবে। আর এই মৌলানা আবুল কালাম আজাদের পুরো নাম আছে একটা, সৈয়দ গোলাম মুঈনুদ্দিন আহমেদ বিন খায়রুদ্দিন আল হুসাইনি, এর পুরো নাম মৌলানা আবুল কালাম আজাদের, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদের সদস্যরা ছিলেন, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? এরা ছিল হচ্ছে প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত। ওকে, ইলেক্টেড বাই প্রফেশনাল হচ্ছে অ্যাসেম্বলি, গণপরিষদের সদস্যরা। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এটা। চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদ কর্তৃক গঠিত খসড়া কমিটির সভাপতি ছিলেন? তাহলে এটা তো রাইট অ্যান্সার দেওয়া সকলের দরকার, এটা রাইট অ্যান্সার হবে ডক্টর বি.আর. আম্বেদকর। গণপরিষদ কর্তৃক খসড়া কমিটি মানে ড্রাফটিং কমিটি যেটা, ওকে, এই ড্রাফটিং কমিটির হচ্ছে সভাপতি ছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। এখানে দেখে নাও একটু ইনফরমেশন ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে দিয়ে রেখেছি। 1861 সালে 14ই এপ্রিল ভারতের মধ্যপ্রদেশের মহুতে কিন্তু জন্মগ্রহণ করেন। ওকে, আম্বেদকরকে 1990 সালে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার ভারতরত্ন কিন্তু দিয়েছিল, মানে ভারতরত্ন পুরস্কার পেয়েছে 1990 সালে বি.আর. আম্বেদকর, তখন সরকার কে ছিল? বিশ্বনাথ প্রতাপ সিংহ। ডক্টর আম্বেদকরের স্মৃতিসৌধের নাম কি? চৈত্যভূমি, এটা বারবার এক্সামে প্রশ্ন দেয়। মহারাষ্ট্রের হচ্ছে মুম্বাইতে অবস্থিত এই চৈত্যভূমিটা। আম্বেদকর ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিল, এটা আমরা সকলেই জানি। এবং এটাও আমরা জানি সংবিধানের প্রণেতা বলা হয় আমার বি.আর. আম্বেদকরকে। ডক্টর বি.আর. আম্বেদকর 3টি গোলটেবিল বৈঠকে সম্মেলনে অংশগ্রহণ করেছিল, এই ইনফরমেশন আমরা হিস্ট্রিতে পড়েছি। মানে 3টে যে গোলটেবিল বৈঠক হয়েছিল 1930, 31 আর 32, 3টে গোলটেবিল বৈঠকে কিন্তু তোমার বি.আর. আম্বেদকর ওকে অংশগ্রহণ করেছিল। গান্ধীজি শুধুমাত্র দ্বিতীয়টাতে করেছিল, এটা দেখো প্রশ্ন দেয়। যাই হোক, ওটা হিস্ট্রির মধ্যে, তো এখানে আমি আসছি না বিষয়। এবার দেখো ডক্টর বি.আর. আম্বেদকর পানীয় জলের জন্য সত্যাগ্রহ, এই লাইনটা মনে রাখবে, পানীয় জলের জন্য সত্যাগ্রহ করা প্রথম এবং একমাত্র সত্যাগ্রহী ছিলেন কে? ডক্টর আম্বেদকর। এই জায়গা থেকে ইউপিএসসিতে অনেকবার প্রশ্ন এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট, কোথাও পাবে না এই ইনফরমেশনগুলো। তো নেক্সট দেখো, দা হচ্ছে প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন, এই বইটির লেখক কে ছিল? ডক্টর বি.আর. আম্বেদকর, এটাও ইম্পর্টেন্ট। বহিষ্কৃত হিতকারিণী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। এই এক জায়গায় এত ইনফরমেশন তোমরা একটা জায়গার মধ্যে পাচ্ছ, অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করো। ওকে, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের গ্রুপ ডি লেভেল থেকে ইউপিএসসি সমস্ত জায়গাতে কিন্তু তোমাদের কাজে লেগে যাবে। ওকে, সেইভাবেই কিন্তু টার্গেট নিয়ে করা হচ্ছে ক্লাসটা। নেক্সট হচ্ছে দেখো, ডক্টর আম্বেদকর 5টি জার্নাল বের করেছিলেন, যার মধ্যে বহিষ্কৃত ভারত হচ্ছে মুখ নায়ক, সমতা, প্রবুদ্ধ ভারত এবং জনতা, এগুলো ইম্পর্টেন্ট এই জার্নালগুলো। এখান থেকে প্রশ্ন কিন্তু দিয়ে দেয়, 4টে অপশান দেয়, দিয়ে বলে এর মধ্যে কোনটা ডক্টর বি.আর. আম্বেদকরের জার্নাল বা কোনটি নয়, এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে। বোঝা গেল তাহলে ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে। চলো আমরা নেক্সট জেনে নেবো কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন সময়কালে গণপরিষদ ভারতের সংবিধানের উপর আলোচনা ও চূড়ান্ত রূপ নিয়েছিল? এটা রাইট অ্যান্সার হবে ডিসেম্বর 1946 থেকে তোমার নভেম্বর 1949 পর্যন্ত। ওকে, মানে 9ই ডিসেম্বর। অ্যাকচুয়ালি যদি তোমাদের ডেটটাও যদি জানতে চায় তাহলে এটা 9ই ডিসেম্বরও হবে। ওকে, মানে সেই দিন থেকে শুরু হয়েছিল গণপরিষদ আর চলেছিল হচ্ছে তোমার নভেম্বর 1949 পর্যন্ত। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারতের গণপরিষদে প্রাথমিকভাবে কতজন সদস্য ছিল? এই প্রশ্নের আনসার দেখো এখানে কী হবে বলো তো। এটা তোমাদের লুসেন্টেই ছিল, এরকমই অপশানগুলো ছিল। অপশানটা দেখে হয়তো অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কী আবার আনসার হবে। গণপরিষদের প্রাথমিকভাবে কতজন সদস্য ছিল, এটা আমি প্রথমের দিকে বলে এসেছিলাম। এখানে তোমাদের লুসেন্ট আনসার করছে 300, অপশান বিটা। এবার দেখো এই অনুযায়ী কেন 300 আনসার হচ্ছে, কী হচ্ছে, এটা একটা ডাউটেবল কোশ্চেনের মধ্যে আমি রাখতে চাই, কেননা এই প্রশ্নটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমাদের প্রিলিমিনারি এক্সাম 2007-এ এসেছিলো। ওকে, অফিসিয়াল আনসার কিটা তখন কী নিয়েছিল আমার ঠিক জানা নেই, এই জায়গাটা দেখা হয়নি আর। কিন্তু তোমাদের লুসেন্ট 300 আনসার করছে, 300 আনসারটা অ্যাকচুয়ালি কিন্তু নয়, এটা কিন্তু তোমরা বুঝবে। তোমাদের আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, প্রথম দিকে বলে দিয়েছিলাম প্রাথমিকভাবে সদস্য সংখ্যা ছিল 389। দেশভাগ যখন হয়ে গেল 1947 সালে গিয়ে, তারপর সেটা কিছু লোক তো পাকিস্তানে চলে গেল, যার পর সদস্য সংখ্যা হয়ে গেল 299। ওকে, তাহলে প্রথমে ছিল প্রাথমিকভাবে 389, তাহলে এখানে যেহেতু বলেছে গণপরিষদে প্রাথমিকভাবে সদস্য সংখ্যা কত, তাহলে অপশানে থাকা দরকার ছিল 389। তাহলে দেখো 389 একটা অপশানও নেই। এই অপশান অনুযায়ী আবার আনসার করছে লুসেন্ট হচ্ছে 300। 300 কিন্তু অ্যাকচুয়াল আনসার নয়, 389 কিন্তু অ্যাকচুয়াল আনসার। আর যদি বলতো দেশভাগের পর কতজন ছিল, ওকে, তখন হয়তো 299। তার মধ্যে 229 জন ছিল ব্রিটিশ প্রদেশ থেকে আর 70 জন ছিল রাজ্য মনোনীত। বোঝা গেছে, 229 জনের মধ্যে প্রাথমিকভাবে বলে 389 আনসার হবে।
বোঝা যাচ্ছে বিষয়টা? এই জায়গাটা তোমরা একটু কারেকশন করে নেবে। তো পরবর্তী দেখো একটু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রেখেছি। ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারা প্রণীত প্রকল্পের আওতায় 1946 সালের নভেম্বরে গণপরিষদ কিন্তু গঠিত হয়েছিল, এটা আমরা জানি। দেশভাগের জন্য 1947 সালের 3রা জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় গৃহীত হওয়ার পরে মুসলিম লীগের সদস্যরা ভারতের গণপরিষদ থেকে সরে আসে। তাহলে মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনা গৃহীত হয়েছিল তার উপর ভিত্তি করে কিন্তু ভারতের গণপরিষদ থেকে সরে এসেছিল মুসলিম লীগের সদস্যরা, মানে পাকিস্তান অন্তর্ভুক্ত অঞ্চলগুলি থেকে আগত যারা ছিল মুসলিম লীগ, তারা কিন্তু গণপরিষদ থেকে সরে এসেছিল। তবেই গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল। 1947 3রা জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনাটা হয়েছিল। ওকে, ফলস্বরূপ কী হয়েছিল, 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা নির্ধারিত সদস্য 389-এর পরিবর্তে গণপরিষদের মোট সদস্য সংখ্যা 299 হলো। ওকে, তাহলে এটা কিন্তু একটু আগে আমি বললাম, একটু আগে বলে এসেছি, তবু এই জায়গাটা তোমাদের লিখে রেখেছি, এই জায়গাটা তোমাদের যাতে মনে থাকে তোমরা এই জায়গাটা পড়তে পারো। চলো পরবর্তী প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে গণপরিষদের ইউনিয়ন সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন? তাহলে এটা রাইট আনসার কী হবে বলো? এটা রাইট আনসার হবে তোমার অপশান বি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু ছিল গণপরিষদের ইউনিয়ন সংবিধান কমিটির চেয়ারম্যান। নেক্সট দেখো জওহরলাল নেহরু সম্পর্কে। এনার জন্ম 14ই নভেম্বর 1889-এ প্রয়াগরাজে। পিতা ছিল মতিলাল নেহরু, আর হচ্ছে তোমার মাতা ছিল স্বরূপরানী নেহরু। জন্ম সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে প্রশ্ন আছে, সাল ডেট দুটো জায়গা দেখি, ভালো করে মনে রাখবে। জওহরলাল নেহরু 1923 সালের সেপ্টেম্বরে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কিন্তু হয়েছিলেন। এখান থেকে প্রশ্ন দেয়, জওহরলাল নেহরু 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন ছিল সেখানে সভাপতি নির্বাচিত হয়েছিল। এখান থেকেও প্রশ্ন দেয়, 1938 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিল? এই জওহরলাল নেহরু হয়েছিল। কত সালে? 1938 সালে। এটাও ইম্পর্টেন্ট। জওহরলাল নেহরুর লেখা একটা বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা থেকেও প্রশ্ন দেয়। তোমাদের যে কটা অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এক্সাম এখান থেকে প্রশ্ন তোমরা দেখতে হবে প্রিভিয়াস ইয়ার যদি ঘাঁটো। জওহরলাল নেহরুর বিখ্যাত বই ডিসকভারি অফ ইন্ডিয়া, এর উপর ভিত্তি করে একটি টিভি সিরিজ হয়েছিল যেটা ভারত এক খোঁজ, নামটা হচ্ছে ভারত এক খোঁজ। ওকে, এই যে টিভি শোটা হতো, টিভি সিরিজটা, তার প্রযোজনা বা পরিচালনা করেছিলেন শ্যাম বেনেগাল। এখান থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বলো, এসএসসিতে বলো, বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন এসেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এগুলো সচরাচর কোনো বইতে নোটসে তোমরা পাবে না, তো এই জায়গাগুলো তোমাদের জেনে রাখতে হবে এই থ্রুতে তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশান। ওকে, জওহরলাল নেহরু মৃত্যুবরণ করেন 27শে মে 1964-তে দিল্লির যমুনা নদীর তীরে, যেখানে শান্তিবন জায়গাটা তোমরা জানো, যেখানে থেকে দাহ করা হয়, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, বোঝা গেল? তাহলে আজকে তোমাদের এই কটা কোশ্চেন ছিল। তোমাদের কেমন লাগলো গণপরিষদ থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের ফুল ইনফরমেশান দিলাম, এক্সট্রা ইনফরমেশান তোমাদের দিয়েছি যেগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড খুবই যাতে কাজে লাগে। তা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ক্লাসটা অবশ্যই তোমাদের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় শেয়ার করো প্রচুর পরিমাণে, যাতে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো আনতে পারি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।